একটা অ্যামিউজমেন্ট পার্ক থেকে হঠাৎ করে কিছু বাচ্চা গায়েব হয়ে যায়। পুলিশ গোয়েন্দা সবাই হাজার চেষ্টা করেও ওই বাচ্চাগুলোর কোনো হদিশ পায়নি। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওই ঘটনার পর থেকে বাচ্চা তো দূরের কথা, যে সিকিউরিটি গার্ডরা এখানে ডিউটি করত তাদেরও আর কোনো হদিশ পাওয়া যেত না। বন্ধুরা, তাহলে এখন প্রশ্ন হলো ওই পার্কটার মধ্যে কি এমন আছে যা সবাইকে এই পুরো দুনিয়া থেকে গায়েব করে দিচ্ছে? চলো তাহলে আজকের গল্পে আমরা এটারই অনুসন্ধান করে আসি। তো গল্পটি শুরু হয় শহরের একটা পরিত্যক্ত আর্টিক ফ্রেডি ফেজ নামের পার্ক থেকে। সেখানে আমরা নাইট শিফটে থাকা একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, যে কিছু একটা দেখে ভয় পেয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু একটা কালো ছায়া তাকে কন্টিনিউয়াসলি অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওই সিকিউরিটি গার্ডটা তো তখন ভয় পেয়ে কোনো মতে পালাতে পালাতে ওখান থেকে গেট পর্যন্ত চলে আসে, কিন্তু গেটটা এবার আর খুলতে পারে না। আর ঠিক ওই সময় আর্টিকের ভেতর থেকে একটু মিষ্টি সুরে গান গাইতে গাইতে একটা রোবট দৌড়ে তার সামনে চলে আসে, আর এরপরে পুরো ব্ল্যাক আউট হয়ে যায়। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ডটার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার সামনে একটা ভয়ঙ্কর টাইপের মেশিন রয়েছে, আর এই মেশিনটি চালাচ্ছে ওই রোবটটা। গার্ডটা তখন ওখান থেকে উঠে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ওই মেশিনটা তার দিকে এমন ভাবে আসছিল মনে হচ্ছে মুহূর্তের মধ্যেই তাকে টুকরো টুকরো করে ফেলবে। আর এরপরেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা মাইক নামের একটা ছেলেকে দেখতে পাই। মাইকের বোনের নাম এবি। সে প্রচন্ড পরিমাণ ইন্ট্রোভার্ট, কোথাও বের হয় না, কারোর সঙ্গে কথা বলে না। তাই মাইকের পক্ষে এবির খেয়াল রাখাটা অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ মাইক আর এবি ছাড়া তাদের বাড়িতে আর কেউ থাকে না। মাইক একটা অ্যামিউজমেন্ট পার্কে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। মাইক যখন তার কাজে যায় তখন সে তার সহকর্মীকে একটা বই দেখায়। বইটির নাম হলো থিওরি অফ ড্রিমস। মাইক বলে যে এই বইতে লেখা প্রত্যেকটা কথা আমি অনেক বিশ্বাস করি। এই বইটিতে লেখা আছে মানুষ তার পুরনো স্মৃতিতে স্বপ্নের মাধ্যমে আবারও ফিরে যেতে পারে, কারণ আমাদের মস্তিষ্ক ঘটনার স্মৃতি আর অ্যাকচুয়াল ঘটনা মানে অতীত আর বর্তমানের মধ্যে পার্থক্য করতে পারে না। এখানে সবকিছুই মেমোরি হিসেবেই কালেক্টেড থাকে। কিন্তু মাইকের কলিগ তো তার এসব কথাকে বেকার বলেই মনে করে। সে মাইককে বলে যে তুমি শুধু শুধু এইসব বিষয় নিয়ে সময় নষ্ট না করে কাজে গিয়ে মন দাও, মালিক দেখলে কিন্তু তুমি বকা খাবে। তো কিছুক্ষণ পরেই মাইক লক্ষ্য করে যে ওই পার্কে একজন লোক একটা বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। মাইক দৌড়ে গিয়ে লোকটাকে ধরে ফেলে আর প্রচন্ড মারধর করে, কিন্তু সমস্যা হলো ওই লোকটা আসলে বাচ্চার বাবা ছিল। মাইক ভুল করে তাকে ওই বাচ্চাটার কিডন্যাপার ভেবে ফেলেছে, আর এরকম বোকামি করার জন্যই তো ওই দিন মাইককে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এরপর আবার সিন শিফট হয়, আর আমরা মাইককে একজন ক্যারিয়ার কাউন্সিলরের সঙ্গে দেখতে পাই। এই লোকটি মাইককে একটা জব অফার করে, আর এটাও ছিল অ্যামিউজমেন্ট পার্কেরই জব। লোকটি বলে যে তোমার কাজ হলো এই পার্কের মধ্যে কাউকে ঢুকতে না দেওয়া, আর গোটা পার্কটাকে ভেতর থেকে একটু ক্লিন করে রাখা। অনেক বছর আগে পার্কটা সচল ছিল, কিন্তু এখন সেটা পরিত্যক্ত হয়ে গিয়েছে। পার্কের মালিক চায় এটাকে সুরক্ষিত অবস্থায় রাখতে। এরপরে লোকটি মাইককে আরো বলে যে তবে তোমার এই কাজটা কিন্তু শুধুমাত্র রাতের শিফটের জন্য। মাইকের জন্য তো কাজটা খুবই দরকার, কিন্তু বাসায় তার বোন একা থাকে, তাই সে এবির জন্য এই কাজটা আর করতে চায় না। তাও ওই কাউন্সিলর মাইককে তার কার্ডটা দিয়ে বলে যে যদি দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। এরপরে আমরা দেখতে পাই এবির ন্যানি ম্যাক্সকে। মাইক বাড়ি ফিরলে সে বলে যে এবি কিন্তু রাতে এখনো খাবার খায়নি, সে ড্রয়িং নিয়েই পড়ে আছে। এরপর মাইক যখন এবিকে রাতের খাবার খেতে বলে তখন এবি তার কথা না শুনে উল্টো মাইককে কিছু অদৃশ্য বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এর পরের দিন সকালবেলা মাইক এবিকে নিয়ে যায় একটা ডাক্তারের কাছে। এখানে আজকে তার আন্টিও এসেছে। সে ডাক্তারকে বলে যে মাইক একা এবির খেয়াল রাখার জন্য পারফেক্ট নয়। মাইক অলওয়েজ ডেসপারেট থাকে তার কাজ নিয়ে, আর এবিও সবসময় ড্রয়িং নিয়ে ব্যস্ত থাকে। তাই আমার মনে হচ্ছে যে এবির হয়তো কোনো মেন্টাল সমস্যা হচ্ছে। সে মাইককে বলে যে এখন থেকে এবি আমার কাছেই থাকবে। তখন ডাক্তার মাইকের আন্টিকে বুঝিয়ে বলে যে আপনি বোধহয় একটু বেশি টেনশন করছেন, আমার তো মনে হয় এবি পুরোপুরি ঠিক আছে। তো এরপর মাইকের আন্টি সেখান থেকে চলে যাবার পর ডক্টর মাইককে বুঝিয়ে বলে যে তুমি টেনশন করো না, কোনো না কোনো জব তুমি শীঘ্রই পেয়ে যাবে। আসলে জবটা যে তোমার কতটা প্রয়োজন আমি জানি, তাই চেষ্টা করতে থাকো, কারণ তুমি যদি ঠিকঠাকভাবে এবির খেয়াল না রাখতে পারো তাহলে কিন্তু এবিকে আমার তোমার আন্টির কাছেই দিয়ে দিতে হবে। মাইক তো অনেক জব খুঁজছে কিন্তু কিছুই পাচ্ছিল না, তাই সে শেষমেশ ওই অ্যামিউজমেন্ট পার্কটা রাতের শিফটের জবটার জন্য রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই এটা আসলে ওই পার্কটাই ছিল। গল্পের শুরুতে আমরা যেখানে একজন সিকিউরিটি গার্ডকে বাজেভাবেই মারা যেতে দেখি। মাইক তো প্রথমে গিয়ে পুরো জায়গাটাকে ভালোভাবে ঘুরে দেখে। সেখানে অনেক বড় বড় কিছু টয় দেখতে পায়। এরপর সে যখন কাজ করতে করতে টেবিলের ওপরই ঘুমিয়ে পড়ে তখন সে একটা স্বপ্নে দেখে। এখানে সে তার অনেক বছর আগে কিডন্যাপ হয়ে যাওয়া ভাই গ্যারেটকে দেখতে পায়।
তবে ওখানে গ্যারেট কিন্তু একা ছিল না, তার সঙ্গে আরো 5টা বাচ্চা ছিল যারা কোনো রকম কথা বলছে না, এমনকি কোনো মুভমেন্টও করছে না। তখন মাইক তাদের কাছে তার ভাই গ্যারেটের কিডন্যাপারকে কেমন দেখতে ছিল এটা জিজ্ঞাসা করে, কিন্তু এটা শুনে বাচ্চাগুলো তখন আলাদা আলাদাভাবে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তখন মাইক তাদের একজন বাচ্চাকে ফলো করতে থাকলে হঠাৎ করে সে একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর তার ঘুমটাও ভেঙে যায়, মানে স্বপ্নটা ভেঙে যায় আর কি। তখন সে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় যে অলরেডি সকাল 6টা বেজে গিয়েছে। কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে মাইক সারা রাত এবিল খেয়াল রাখায় ম্যাক্সকে বলে যে তুমি এখন বাসায় যেতে পারো, আমি এসে গিয়েছি। আর এরপরে আমরা দেখতে পাই মাইকদের বাসা থেকে বেরিয়ে ম্যাক্স তার দাদা জেফকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে যায় মাইকের আন্টি জেনের সঙ্গে দেখা করতে। জেন আসলে ম্যাক্স আর জেফকে টাকার লোভ দেখিয়ে মাইকের একটা খারাপ দোষ খুঁজে বের করার জন্যই হায়ার করেছে, যাতে করে সে আরামসেই মাইকের কাছ থেকে তার বোন এবিকে নিজের কাছে নিয়ে আসতে পারে। কিন্তু এদিকে ম্যাক্স তো এতদিনে এবি আর মাইককে একটু একটু পছন্দ করতে শুরু করেছে, তাই ম্যাক্স এখানে মাইকের কোনো দোষের কথাই জেনকে বলতে পারে না। তখন তার ভাই জেফ বলে যে আমরা যদি মাইকের কাজের জায়গায় গিয়ে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে দিয়ে আসি, তাহলে এই দোষেই মাইককে কাজ থেকে বের করে দেওয়া হবে। আর মাইক যদি কোনো টাকা পয়সা ইনকাম করতে না পারে, তাহলে এবিকে দেখাশোনা করবে কিভাবে? তাই অটোমেটিকলি তখন এবির কাজটারই আপনি পেয়ে যাবেন। মানে সে জেনকে এইসব কথা বলছিল আর কি। তো এরপর ওই দিন রাতের বেলায় কাজে গিয়ে মাইক আবারও সেই স্বপ্নটাই দেখে। আজকে সে ওখানে অন্য একটা বাচ্চাকে ফলো করতে গেলে ওই বাচ্চাটা উল্টো মাইকের হাতে অনেক বাজেভাবে জখম করে দেয়। তখন মাইক বাচ্চাটার দিকে তাকালেই দেখতে পায় যে তার চোখ দিয়ে ভয়ঙ্করভাবে রক্ত পড়ছে। দেখে মনে হচ্ছে যে সে একটা অতৃপ্ত আত্মা। ঠিক তখনই দেখা যায় ওই পার্কের সব স্পিকার আর লাইটগুলো একসঙ্গে প্রবলেম করছিল, যার কারণে মাইকের ঘুমটা ভেঙে যায়। আর এত বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেই তো মাইক সমস্ত আলো জ্বালিয়ে সিসি ক্যামেরাগুলোকে চেক করা শুরু করে। তখনই দেখতে পায় যে একজন মহিলা পুলিশ অফিসার পার্কের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। মাইক তখন দ্রুত গিয়ে গেটটা খুলে দেয়। এই পুলিশ অফিসারের নাম হলো ভেনেসা। ভেনেসা তখন মাইককে বলে যে তোমার হাত তো কেটে গিয়েছে, চলো তোমার হাতে একটু ব্যান্ডেজ করে দিই। মাইক তো এটা দেখে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে তো স্বপ্ন দেখছিল, স্বপ্নে সে তার হাতে ব্যথা পেয়েছে, তাহলে বাস্তবে এরকমটা কিভাবে ঘটলো? এরপর মাইকের হাতে ব্যান্ডেজ করতে করতে তারা দুইজন একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেয়। তখন ভেনেসা বলে যে ছোটবেলা থেকে আমার এই জায়গাটা অনেক প্রিয়, তুমি বোধহয় এখানকার নতুন সিকিউরিটি গার্ড, তাই না? আসলে কোনো সিকিউরিটি গার্ডরা এখানে বেশি দিন কাজ করতে পারে না, তাই আমার মনে হচ্ছে তুমিও হয়তো বা বেশি দিন এখানে টিকতে পারবে না, সাবধানে থেকো। তখন মাইক তাকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম বলছো কেন? তখন ভেনেসা বলে যে আসলে কয়েক বছর আগে এখান থেকে কিছু বাচ্চারা নিখোঁজ হয়ে গিয়েছিল, আর তাদের আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকে এই পুরো জায়গাটাই বন্ধ অবস্থায় পড়ে আছে। এরপর ভেনেসা মাইককে নিয়ে পার্কটার স্টেজের কাছে যায়, আর তাকে 4টা মেকানিক্যাল রোবট দেখায়, যাদের নাম ছিল ফ্রেডি, বনি, ফক্স আর চিকা। ভেনেসা তখন একটা বাটন প্রেস করতে তারা 4জন সেখানে একটা সুন্দর পারফরমেন্স করে দেখায়। তবে পারফরমেন্স শেষ হলেই তারা আবারও আগের মতো নিজেদের পজিশনে চলে যায়। কিছুক্ষণ পর যখন সকাল হয়ে যায়, তখন ভেনেসা আর মাইক দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাইক যখন ওখান থেকে চলে যায়, তখনই তো জেফ তার সঙ্গে আরো 2জনকে নিয়ে ওই পার্কটার মধ্যে ঢোকে, আর সেখানে থাকা সবকিছুই ভাঙচুর করতে থাকে। আসলে তারা তো চাচ্ছিল যে কোনোভাবেই মাইককে জবটা থেকে বের করতে, কিন্তু ঠিক তখনই চিকা আর বনি জেগে ওঠে, মানে ওই মেকানিক্যাল রোবটগুলো। তারা ওখানে 3জনকে খুব বাজেভাবেই মেরে ফেলে। মানে বুঝতে পারছো বন্ধুরা, এই রোবটগুলো কিন্তু কোনো সাধারণ পুতুল নয়। তো এদিকে তো আবার ম্যাক্স ওই পার্কের বাইরে গাড়িতে তার দাদার জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেকক্ষণ ধরে যখন কেউ বাইরে আসছিল না, তখন ম্যাক্স এবার ভেতরে যায় তাদেরকে ডাকতে। ভেতরে ঢুকে সে একটা বাচ্চা ছেলেকে পুরো পার্কে নানান জায়গায় ঘোরাফেরা করতে দেখে। এই ছেলেটাই তখন বারবার ম্যাক্সকে ডাকে তার সঙ্গে আসতে। ম্যাক্স তখন বাচ্চাটার পিছু করতে করতে একটা স্টোর রুমে গিয়ে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢুকে সেই বাচ্চা ছেলেটাকে আর কোথাও দেখতে পায় না। উল্টো তার সামনে দেখা যায় ফ্রেডি দাঁড়িয়ে আছে, মানে সেই বড় পুতুলটা। এরপর যখন সে ফ্রেডির সামনে গিয়ে দাঁড়ায়, তখন একটা বাচ্চা ছেলের হাত তো ম্যাক্সকে তুলে পুরো ফ্রেডির মুখের মধ্যেই টেনে নেয়। আর দেখা যায় যে ফ্রেডির একটা বাইটে ম্যাক্সের শরীর পুরো দুটুকরো হয়ে গিয়েছে। বন্ধুরা, এই দৃশ্য দেখে তো আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছিল, কারণ ম্যাক্সের তো আসলে কোনো দোষ ছিল না, বেচারি। তো কিছুক্ষণ পরে দেখা যায় যে ভেনেসা মাইকের বাড়িতে এসেছে, আর তাকে জানায় যে আর্কাইডে, মানে এই অ্যামিউজমেন্ট পার্কে কিন্তু অনেক ভাঙচুর হয়েছে। এরপর সে মাইককে আরো জিজ্ঞাসা করে যে আমি ওখানে তোমার স্লিপিং পিল পেয়েছি, এখন তুমি আমাকে বলো তুমি প্রতিদিন স্লিপিং পিল খেয়ে কেন ঘুমাও? তখন মাইক ভেনেসাকে বলে যে ছোটবেলায় একটা জঙ্গলে ক্যাম্পেইন করতে গিয়ে আমার ভাই গ্যারেটকে কেউ একজন আমার চোখের সামনে দিয়ে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আমি অল্প একটু সময়ের জন্য কিডন্যাপারের মুখটা দেখেছিলাম, কিন্তু ভালোভাবে কিছুই বুঝতে পারিনি, এই জন্যই আমার তেমন কিছু মনে নেই। ওই দিনের পর থেকে আমি আমার ভাইকে আর কোথাও খুঁজে পাইনি, এমনকি পুলিশও তাকে আর খুঁজে বের করতে পারিনি। এই কিছুদিন পরে আমার মা যখন মারা যায়, তখন আমার বাবার আমাদের স্ট্রেস নিতে না পেরে, মানে আমাকে আর ছোট্ট এবিকে একা রেখেই চলে যায়। তাই আমি এখনো প্রতি রাতে স্লিপিং পিল খেয়ে নেব্রাকাসের ওই জঙ্গলের ছবি দেখতে দেখতেই ঘুমাই।
যাতে করে আমি স্বপ্নে ওই জায়গাটাকে দেখতে পারি যেখান থেকে আমার ভাই কিডন্যাপ হয়ে গিয়েছিল। প্রতিবারই আমি স্বপ্ন দেখার চেষ্টা করি ওই কিডন্যাপারের চেহারাটা কেমন ছিল, কিন্তু বারবার আমি ব্যর্থ হচ্ছি। এইসব কথা শুনে তখন ভেনেসার মাইকের প্রতি অনেক সিম্প্যাথি কাজ করছিল, কিন্তু সেই স্লিপিং পিলগুলো ফেলে দেয় আর বলে যে যাই হোক না কেন তুমি এখন থেকে নর্মালভাবে ঘুমানোর চেষ্টা করবে, স্লিপিং পিল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও ম্যাক্স যখন এবির কাছে আসছিল না, তখন মাইক বাধ্য হয়ে এবিকে তার সঙ্গে করে নিয়ে আজকে ডিউটিতে চলে যায়। রাত হয়ে গেলে তারা দুজনের সিকিউরিটি রুমের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তখন কেউ একজন রুমের মধ্যে আসে আর এবিকে ডেকে তুলে সেখান থেকে আর্কাইডে নিয়ে যায়। অন্যদিকে মাইক তো আজকে রাতেও স্বপ্নে সেই জঙ্গলে চলে যায় আর আজকে সে তার সামনে একটা বাচ্চাকে বসে থাকতে দেখে। মাইক তখন তার কাছে আবারও ওই কিডন্যাপারের ব্যাপারেই জিজ্ঞাসা করে। তখন ওই ছেলেটি তার দিকে ঘুরে বলে যে আমি তোমাকে বলতে পারি ওই কিডন্যাপার কেমন দেখতে, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দেবে? তখন মাইক বলে যে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। এটা বলার সঙ্গে সঙ্গে আবার মাইকের ঘুম ভেঙে যায়। সে আর্কাইড থেকে এবির চিৎকার শুনতে পায়। দ্রুত সে আর্কাইডে গিয়ে পৌঁছায় আর দেখতে পায় যে ওই 4টা মেকানিক্যাল রোবট কোনো কারণে এবিকে চারিদিক থেকেই ঘিরে ফেলেছে। এটা দেখে মাইক যখন তাদের উপর অ্যাটাক করতে যাবে, তখন সে দেখে যে এবি আসলে তাদের সঙ্গে হাসতে হাসতে খেলা করছে। মাইক তো সব থেকে অবাক হয় এটা দেখে যে এই 4টা রোবট এখন কোনোরকম কন্ট্রোলিং ছাড়াই একা একাই কথা বলছে। এই সবকিছু দেখেই তো মাইক প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই সে এবিকে নিয়ে দ্রুত তার বাড়িতে চলে আসে। বাসায় ফিরে এসে প্রথমে এবিকে ঘুম পাড়িয়ে দেয় আর তারপর এবির একা ছবিগুলোকে চেক করতে শুরু করে। তখন সে লক্ষ্য করে যে এবির ইমাজিনারি ফ্রেন্ডরা, মানে যাদের ছবি সে এঁকেছে, তাদেরকে দেখতে পুরো আর্কাইডারের 4টা মেকানিক্যাল রোবটের মতোই। মানে এবি এদের সঙ্গে কল্পনায় কথা বলতো। এরপর এবি যখন ঘুম থেকে ওঠে তখন মাইক তাকে একটা ছবি দেখিয়ে ওটার ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে আসলে এবি তাদের ভাইয়ের কিডন্যাপ হয়ে যাওয়ার সময়টা কোনোভাবে এঁকে রেখেছে। কিন্তু এবি তো আসলে ওই সময় এক্সিস্টই করতো না, মানে তখন তার জন্মই হয়নি। তাহলে সে এই ছবিটা কিভাবে আঁকলো? এবি তখন মাইককে বলে যে তুমি জানো আমার যে ইমাজিনারি ফ্রেন্ডরা আছে তাদের মধ্যে একজন আমাকে ওই সময়টার কথা বলেছে, তবে ওই কিডন্যাপারটা যে কে, মানে আসলে তাকে কেমন দেখতে, ওটা আমাকে বলেনি। তারা শুধু বারবার আমাকে একটা ইউরো র্যাবিটের কথা বলছিল। তবে তুমি যদি চাও তাহলে আজকে রাতে আমি আমার ফ্রেন্ডদের কাছে ওই কিডন্যাপারের ব্যাপারে জিজ্ঞাসা করব। এরপর রাত হলেই মাইক এবিকে নিয়ে আবার ওই পার্কে গিয়ে পৌঁছায়। আর আজকে সেখানে ভেনেসাও ছিল। আসলে ভেনেসায় 4টা অদ্ভুত রোবটের ব্যাপারে আগে থেকেই জানতো। কিছু বছর আগে যে বাচ্চারা এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের আত্মাগুলোই মূলত এই রোবটগুলোর মধ্যে ঢুকে তাদেরকে পজেস করে রেখেছে। মানে তাদের আত্মার জন্যই মূলত এই রোবটগুলো এইভাবে মানুষের মতোই রাতের বেলায় জেগে ওঠে। এরপর দেখা যায় যে এবি রোবটগুলোর কাছে কিডন্যাপারের ব্যাপারে জিজ্ঞাসা করার বদলে তাদের সঙ্গে মনের আনন্দেই খেলতে থাকে। ভেনেসাও তখন এবির সাথে রোবটদের সঙ্গে খেলায় যুক্ত হয়, তাই বাধ্য হয়ে তখন মাইককেও যেতে হয়। খেলার মধ্যেই মাইক ভেনেসার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে যায়, কারণ সে তো আসলে কিছুই বুঝতে পারছিল না যে এখানে আসলে হচ্ছেটা কি। সে ভেনেসাকে বলে যে তুমি কি জানো এবি এই সমস্ত রোবট, মানে তার ইমাজিনারি ফ্রেন্ডদের কাছ থেকে না কেউ কিডন্যাপারের তথ্য বের করতে পারবে, যার জন্য আমি এবিকে আজকেও এখানে নিয়ে এসেছি। কিন্তু ভেনেসা তার কথা শুনে প্রচন্ড রেগে যায়। আর তখনই দেখা যায় যে ওদের সঙ্গে খেলা করতে করতে এবির একটু চোট লেগে যায়। তাই ভেনেসা বলে যে তুমি নেক্সট টাইম এবিকে আর এখানে আনবে না, আনলে কিন্তু তোমার খবর আছে। মাইকের তখন মনে হয় যে তার আন্টি ঠিক কথা বলেছে, আসলে এবি তার কাছে সেফ নয়, সে ঠিকমতো এবির খেয়ালই রাখতে পারছে না। তাই সে এবার এবির কাজটারে তার আন্টি জেনকে দিতে রাজি হয়ে যায়। কিন্তু এই সিদ্ধান্তে আবার এবি একদমই খুশি ছিল না। সে মাইককে ছেড়ে কোথাও থাকতে চায় না। তো এরপরেই তো মাইক এবিকে তার আন্টি জেনের কাছেই রেখে আসে আর নিজের স্লিপিং পিল খেয়ে ঠিকই রাতের বেলায় চলে যায় ওই পার্কে তার ডিউটি করতে। তবে আজকে রাতে সে যা স্বপ্নে দেখে সেটা অন্য কয়েকদিনের স্বপ্নের থেকে পুরোপুরি আলাদা, কারণ আজকের স্বপ্নে তার পুরো ফ্যামিলি একসঙ্গে ক্যাম্পিং করছিল আর তার ভাই গ্যারেটোর এখনো কিডন্যাপিং হয়নি, মানে তারা সবাই ওখানে বেশ আনন্দেই ছিল। ঠিক তখনই ওই 5জন বাচ্চা মাইকের কাছে এসে দাঁড়ায় আর তাকে বলে যে তুমি চাইলে কিন্তু তোমাকে আমরা ওই সময় পাঠিয়ে দিতে পারি যখন তোমার পুরো পরিবার অনেক খুশি ছিল। মাইক তাদেরকে বলে যে হ্যাঁ, আমি আবারও আমার পরিবারকে ফিরে পেতে চাই। এরপরে এই 5জন বাচ্চা বলে যে ঠিক আছে, তাহলে আমরা তোমার এই উইশটাও পূরণ করে দেব। এটা বলেই তারা তখন মাইকের ওপর অ্যাটাক করতে শুরু করে। তবে ঠিক তখনই আবার মাইকের ঘুমটা ভেঙে যায়। আর সব থেকে অবাক করা বিষয় হলো মাইক এখন নিজেকে ওই চেয়ারটায় বাঁধা অবস্থায় দেখতে পায়, যেই চেয়ারে আমরা গল্পের শুরুতে একজন সিকিউরিটি গার্ডকে বাঁধা অবস্থায় দেখেছিলাম। আর ঠিক ওই গার্ডের মতোই মাইকের মুখের সামনে একটা ব্লেড ভর্তি মেশিন এগিয়ে আসছিল। কিন্তু মাইক তখন তাড়াতাড়ি করে ওই চেয়ারের একটা স্ক্রু খুলে সেখান থেকে কোনো মতে বেঁচে যায়। আর যখন সে ওখান থেকে পালানোর চেষ্টা করে তখনই ফক্সি আবার ওরকম মিহি কণ্ঠে গান গাইতে গাইতে আর্কাইডের ভেতর থেকে বাইরে এসে মাইককে ক্যাপচার করে ফেলে। তো অন্যদিকে আমরা আবার ফ্রেডিকে দেখতে পাই। সে সোজা চলে গিয়েছে মাইকের আন্টি জেনের বাসায় আর ওখানে গিয়ে সে প্রথমেই জেনকে মেরে ফেলে।
আর এরপর এবিকে নিয়ে সোজা চলে আসে তাদের সেই পার্কে। আসলে তারা সবাই এবিকে তাদের মতোই মেকানিক্যাল রোবট বানানোর প্ল্যান করছে। এদিকে মাইকের জ্ঞান ফিরতেই তো সে সামনে ভেনেসাকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে যে আমি এখানে কিভাবে আসলাম। তখন ভেনেসা তাকে বলে যে তোমাকে আজকে আমি একটা সত্যি কথা বলবো। এখানে যে বাচ্চারা নিখোঁজ হয়ে গিয়েছিল ওদের নিখোঁজের পেছনে আর কেউ নয়, বরং আমার বাবা উইলিয়াম এফটনই দায়ী। আমার বাবা সবসময় একটা র্যাবিটের পোশাক পরে থাকতো আর বাচ্চাদেরকে কিডন্যাপ করত। আর বন্ধুরা, এই উইলিয়ামই কিন্তু মাইকের ভাই গ্যারেটকেও ওই দিন কিডন্যাপ করেছিল, কিন্তু সে সেদিনও র্যাবিটের পোশাক পরা ছিল বলে মাইক তাকে চিনতে পারেনি। তো ভেনেসা এরপর মাইককে আরও বলে যে ওই 5 জন বাচ্চাকে কিডন্যাপ করার পর আমার বাবা তাদের হত্যা করে ওই ডেড বডিগুলোকে এই রোবটের মধ্যেই ঢুকিয়ে দেয়। তাই ওদের আত্মাগুলো এখনো রোবটের ভেতরেই আছে, আর এই জন্যই রোবটগুলো এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওদের আত্মা আসলে এখনো মুক্তি পায়নি। আর এখন তারা তোমার বোন মানে এবির সঙ্গে যা করতে চাইছে সেটাও আমার বাবা উইলিয়ামের প্ল্যান। তারা এবিকে মেরে তাদের মতো ওরকম একটা রোবট বানিয়ে দিতে যাচ্ছে। এগুলো শুনেই তো মাইক সেখান থেকে দ্রুত একটা ট্রিজার গান নিয়ে ওই পার্কে গিয়ে পৌঁছায় এবিকে বাঁচানোর জন্য, কারণ ইলেকট্রিসিটি রোবটগুলোকে কিছুক্ষণের জন্য টার্ন অফ করতে পারে। এরপর সে গানটা ইউজ করে ফ্রেডি, বনি আর চিকাকে টার্ন অফ করে দেয় আর এবিকে নিয়ে পালাতে থাকে। তবে ঠিক ওই সময় সেখানে ছোট্ট একটা রোবট এসে মাইকের ওপর অ্যাটাক করে, যার কারণে তো সে এবির থেকে আলাদা হয়ে যায়। এদিকে এবি তো ভয় পেয়ে পালাতে পালাতে সে আর্কাইডে গিয়েই পৌঁছায়, কিন্তু ফক্সি তাকে চারিদিকে খুঁজতে শুরু করে। তবে ভাগ্যক্রমে ঠিক সেই সময় সেখানে ভেনেসা চলে আসে আর ফক্সিকেও টার্ন অফ করে এবিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মাইক ততক্ষণেও ছোট রোবটটা ইলেকট্রিসিটি টার্ন অফ করে দিয়েছে আর এবিকে খুঁজতে খুঁজতে সেও এখন ওই আর্কাইডে চলে আসে। কিন্তু সেখানে অন্ধকারের ভেতর হঠাৎ করে একটা ইয়েলো র্যাবিট বের হয়ে আসে তাদের সামনে দাঁড়ায়। মাইক তখন তার উপরে ট্রিজার গানটা ইউজ করে, কিন্তু এই ট্রিজার গান ইয়েলো র্যাবিটের উপর কোনো কাজই করে না। আর ওই ইয়েলো র্যাবিট তখন সেখানে থাকা বাকি সব রোবটগুলোকে জাগিয়ে তোলে আর মাইককে অ্যাটাক করতে বলে। কিন্তু ঠিক তখনই সেখানে ভেনেসা এবিকে নিয়ে এসে ইয়েলো র্যাবিটটাকে শুট করে দেয়। তবে সমস্যা হলো এই গুলিতেও তার কিছুই হয় না। আর এরপর যখন ইয়েলো র্যাবিট তার মুখোশটা খুলে ফেলে তখন আমরা জানতে পারি যে এই ব্যক্তিই হলো সেই ক্যারিয়ার কাউন্সিলর যেই মাইককে এই জবটা দিয়েছে, আর ইনিই হলেন উইলিয়াম মানে ভেনেসার বাবা। তবে ভেনেসা তার নিজের মেয়ে হওয়া সত্ত্বেও তাকে এইভাবে গুলি করতে দেখে তো উইলিয়াম অনেক রেগে যায়। সেইবার ভেনেসাকে গলা টিপে মারতে যায়, কিন্তু এতক্ষণে এবি বুঝতে পেরে গিয়েছে তার কি করতে হবে। সে দৌড়ে গিয়ে প্রথমে দেয়ালে রাখা ইয়েলো র্যাবিটের ভালো ছবিটাকে সরিয়ে ফেলে আর সেখানে তার আসল রূপ মানে শয়তান ইয়েলো র্যাবিটের ছবিটা টাঙিয়ে দেয়। এটা দেখেই তো বাকি সব রোবটদের মানে সেই বাচ্চাদের আত্মার ইয়েলো র্যাবিটের আসল চেহারা মনে পড়ে যায়। এরপরেই তারা ওই ছোট্ট রোবটটাকে উইলিয়ামের উপর ছেড়ে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে। আর তখন দেখা যায় মাইক আহত ভেনেসা আর এবিকে নিয়ে দ্রুতই এখান থেকে পালিয়ে যায়। আর এদিকে তো ফ্রেডি, বনি, চিকার, ফক্সি ইয়েলো র্যাবিটটাকে টেনে টেনে আর্কেডের মধ্যেই নিয়ে যায়। আর ঠিক তখনই দেখা যায় এই পুরো পার্কটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে, মানে আলটিমেটলি বাচ্চাদের আত্মাগুলো মুক্তি পেয়েছে। ওই ঘটনার কিছুদিন পরে আমরা দেখতে পাই এবি এখন তার ইমাজিনারি ফ্রেন্ডদের সঙ্গে কথা বলা বাদ দিয়ে আসল বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শুরু করেছে। আর ভেনেসাও হসপিটালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। একদিন খাবার টেবিলে বসে এবি মাইককে ফ্রেডি, বনি, চিকা আর ফক্সির কথা জিজ্ঞাসা করে। আর তখন মাইক ঠিক করে যে কোনো এক সময় গিয়ে তারা দুজন আবারও ওদের সঙ্গে দেখা করে আসবে। আর এখানেই আমাদের আজকের এই কাইন্ড অফ হরর মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। পরবর্তী গল্পে আমি তোমাদের সব কমেন্টের উত্তর দেব, এমনকি তোমাদের নামগুলোকেও মেনশন করে দেব। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।